সিনেমা দেখতে গিয়ে প্রিয়তা পড়েছে মহাবিপদে। যেদিকেই তাকায় শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। এদের চুমাচুমি দেখে প্রিয়তা এক অস্বস্তির মধ্যে পড়ে যায়। বারবার সারাফকে বলে, আর সিনেমা দেখবো না, বাসায় চলেন। সারাফ স্ট্রিক হয়ে বসে বলে, সিনেমা আমি সবটুকু দেখেই তবে যাব। তোমার তো আরও আনন্দ হওয়ার কথা। পুরো 2.5 ঘন্টা 3 ঘন্টা আমার সময় নষ্ট হচ্ছে। প্রিয়তা বিড়বিড় করে, আপনার সময় নষ্টের আনন্দ আমার গোল্লায় যাক। আশেপাশের প্রেমিক প্রেমিকাদের ভিড়ে আমি মাইন্ডকা চিপায় পড়ে গেছি। কিছু বললে প্রিয়? না, কিছু না। আশেপাশে মন আর চোখ না দিয়ে সিনেমাতে মন দাও তাহলে। প্রিয়তা মনে মনে বলে, ইস, সারাফ বুঝে গেছে আমি সিনেমার থেকে আশেপাশে বেশি খেয়াল করছি। সারাফ আবার বলে ওঠে, তুমি চাইলে আমি প্রেমিক হতে পারি। প্রিয়তার চোখ বড় বড় করে ভাবে, কি পাগল নাকি আমি? সারাফ প্রিয়তার এক হাত ধরে মুঠোর মধ্যে নেয়, আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে 2 হাত দিয়ে আলতো করে হাতটা ধরে খেলা করতে থাকে। প্রিয়তা বারবার তা ছাড়িয়ে নেওয়ার জন্য উসখুস করতে থাকে। তা দেখে সারা বলে ওঠে, বেশি উসখুস করলে বাকি অন্য সবার মতো কিন্তু আমিও বেপরোয়া হয়ে যাব। কোথায় কোথায় হাত দিব বুঝতে পারছো? তখন এই উসখুসানি উবে যাবে আর তুমি একদম শান্ত হয়ে যাবে, মেয়ে হয়ে যাবে। কিভাবে উসখুসানি দূর করতে হয় তা কিন্তু আমার ভালো মতোই জানা আছে। প্রিয়তা ঘাড় কাত করে সারাফের দিকে তাকায়। সারাফও প্রিয়তার দিকে তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? কিস করতে চাও নাকি? বাকি সবারটা দেখি বুঝি স্বাদ জাগছে। তুমি চাইলে আমার কোনো সমস্যা নাই। আফটার অল আমরা স্বামী স্ত্রী, অন্যদের মতো বব গফ না। সারাফের লাগামহীন কথায় প্রিয়তার গা জ্বালা করছে। লোকটি একটু বেশি অসভ্য হয়ে গেছে সিনেমা দেখতে এসে, মনে মনে ভাবে প্রিয়তা। তারপর আবার মনে মনে বলে, বাড়িতে গিয়ে ওনাকে যদি আমি লঙ্কা পোড়া শরবত না খাইয়েছি তো আমার নাম প্রিয়তা না। তারপর দেখবো রোমান্স করা কোথা থেকে বেরোয়। অতঃপর নিজে ফিক করে হেসে দিয়ে ভাবে, বাথরুম করতে গিয়ে বুঝবে তখন। আমাকে জব্দ করার কথা ভেবে এত হাসতে হবে না। সারাফের এহেন কথায় প্রিয়তার হাসি উবে গেল। সারাফ আবার বলে, সারাফ নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারে। আমাকে জব্দ করতে এসে উল্টা তুমি জব্দ হয়ে না যাও। বাচ্চার মা বানিয়ে দেওয়ার ক্ষমতা এ সারাফ রাখে, বুঝলে? ডজন খানিক বাচ্চার মা বানিয়ে দেব, তখন আমায় যেন দোষ না দাও। প্রিয়তা ঠোঁট ফুলিয়ে ওর দিকে তাকায়। সারাফও তাকিয়ে বলে, বাচ্চার মা বানাতে চেয়েছি, বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে তাকাতে বলিনি। এবার প্রিয়তা চিৎকার দিয়ে বলে, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। ওর চিৎকার শুনে আশেপাশে সবাই ওর দিকে তাকায়। সারাফ এম্বারেস হয়ে সবার কাছে সরি চেয়ে নেয়, কিন্তু প্রিয়তা বাচ্চাদের মতো হাত পা ছোড়াছুড়ি করতেই থাকে। ও আর থাকবে না এখানে। বাধ্য হয়ে সারাফ ওকে নিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে যায়। রাতের চাঁদের আলোর পাশাপাশি হেঁটে চলেছে দুজনে। গাড়ি সাইডে পার্কিং করে রেখে এসে শুনশান রাস্তা দিয়ে হাঁটছে। সিনেমা হল থেকে বেরিয়ে ওকে নিয়ে শহরের কোলাহল ছেড়ে কিছুটা দূরে এসেছে। হঠাৎই সারাফের পাশ থেকে দৌড়ে সামনে এগিয়ে যায় প্রিয়তা। অনেকগুলো জোনাকি পোকা দেখেও খুব এক্সাইটেড হয়ে ওদের আলোয় আধারে লাইট জ্বলার মাঝে গিয়ে লাফাতে ঝাঁপাতে থাকে। সারাফ শান্ত হয়ে দাঁড়িয়ে বিমুগ্ধ চিত্তে ওর চঞ্চলতা দেখছে। বিড়বিড় করে বলে, প্রিয়ন্তী প্রণয়ের থেকেও বেশি বাচ্চামো করে মেয়েটা। কিভাবে দেখো ছোটাছুটি করছে। এই চঞ্চলতায় ওকে আমার এত ভালো লাগে। তারপর প্রিয়তার কাছে গিয়ে ওর কোমর ধরে নিজের দিকে ঘুরিয়ে একদম বুকের সাথে মিশিয়ে নেয়। হুট করে সারাফের এমন করাতে হকচকিয়ে ওর মুখের দিকে তাকায়। সারাফ বলে, এই চঞ্চলতায় আমাকে পাগল করে দিচ্ছ প্রিয়। এত মিষ্টি কেন তুমি? ডায়াবেটিক্স থাকা সত্ত্বেও কাছে টানে। অতপর ধীরে ধীরে প্রিয়তার অধরের দিকে এগোতে থাকে। প্রিয়তাও আবেশে চোখ বন্ধ করে আবার হুট করে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, সিনেমা হলে বাকিদের মতো করতে পারেননি বলে এখন করছেন, তাই না? সারাফ শীতল সুরেই বলে, আমরা স্বামী স্ত্রী, আমাদের পবিত্র ভালোবাসা 4 দেয়ালের মধ্যে। ওই পাবলিক প্লেসে আমাদের ইত্রামও করা মানায় না। তা এখন কি হচ্ছিল? এখন আশেপাশে কেউ আছে? হ্যাঁ, ও সেই জন্য অ্যাডভান্টেজ নিচ্ছিলেন? মোটেও না, তোমাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। আমি পারমিশন দেইনি। হতাশ হয়ে সারাফ বলে, এখন দেখছি চুক্তি নামায়ও উল্লেখ করা উচিত ছিল যে যখন তখন বউকে অন্তত চুমু খেতে পারবো। প্রিয়তা মুখ ভেঙচি দিয়ে বলে, কত শখ রে। শখ তো আরও অনেক কিছুই, তবে হচ্ছে কই কি না কিছু না। চলো ডিনার করব, তারপর তোমায় বাড়ি পৌঁছে দিব। প্রিয়তা আহ্লাদে সুরে বলে, আর একটু ঘুরি না চলুন? কখনো রাতে এভাবে ঘুরতে পারিনি। ইভেন দিনেই কখনো আব্বু আম্মু বেরোতে দেয় না, রাতে তো দূরের কথা। সারাফ মৃদু হেসে দেয়, তারপর সম্মতি জানায় ঘুরবে বলে, তবে চাতুরতা সহিতে বলে, আজ সারা রাত তোমায় ঘোরাবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সারাফ ওর গাল এগিয়ে দিয়ে হাত দিয়ে দেখিয়ে বলে, এখানে একটা পাপ্পি না দিলে আমি কিছুতেই এখান থেকে নড়ব না। মনে করো আমি পাথরের মূর্তিমান রাজকুমার, সুন্দরী রাজকুমারী গালে চুমু দিলেই আমি পাথর থেকে মানুষে পরিণত হব। প্রিয়তা 2 কদম পিছিয়ে গিয়ে কোমরে হাত দিয়ে বলে, কি শখ রে। থাকেন আপনি ওই পাথর হয়েই, আমি চললাম।
যতক্ষণ না ওইটা দিবে ততক্ষণ এক পাও নড়ব না। যাও যাও, ভূতে উঠিয়ে নিয়ে যাবে তোমায়। প্রিয়তা যেতে যেতে পা থামিয়ে দেয়। শিয়ালের ডাকে ইয়া বড় চিৎকার দিয়ে দৌড়ে এসে সারাফকে জড়িয়ে ধরে প্রিয়তা। সারাফ হেসে দিয়ে বলে, ভিতর ডিম, যাও একা একা, আমি তো নড়ছি না। ভ্যাবলা কান্তের মতো সন্তর্পণে প্রিয়তা ওর গালে চুমো খায়। সারাফ চোখ বন্ধ করে বলে, এতক্ষণে প্রাণ ফিরে এলো, আমি আবার পাথর থেকে মনুষ্য হয়ে গেলাম। প্রিয়তা ওর বুকে একটা কিল দিয়ে বলে, ঢং। সারাফ হো হো করে হেসে ওঠে। আপু উঠো জলদি, দেখো ভাই আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে। প্রণয়ের ডাকে আড়মোড়া দিয়ে ওঠে প্রিয়তা। ঢুলু ঢুলু চোখে বলে, কি হয়েছে রে? প্রণয় এক্সাইটেড হয়ে বলে, ভাইয়া আমাদের স্কুলে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে, চলো চলো উঠো, রেডি হও। ভার্সিটিতে যাবে না? আমি আর প্রিয়ন্তী আপু একদম রেডি, তুমি উঠো। চোখ ডলে বিছানে উঠে বসে প্রিয়তা। অলসতা এখনও কাটেনি। এলোমেলো চুলের মধ্যে হাত দিয়ে মাথা চুলকে হাই তুলে আবার আলস্য ভাব নিয়ে প্রিয়তা বিড়বিড় করে বলে, অনেক রাত ধরে ঘুরলাম, একটু ঘুমাবো, আবার সকাল সকাল গাড়ি পাঠিয়ে দিল ভার্সিটিতে যাওয়ার জন্য। ধুর, ভাল লাগে না। উঠে ফ্রেশ হয়ে অল্প কিছু মুখিয়ে দিয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য গাড়ির সামনে আসে। প্রিয়ন্তী আর প্রণয় আগে গাড়িতে উঠে বসে আছে। প্রিয়তা গাড়িতে না উঠে ড্রাইভারকে প্রিয়ন্তী আর প্রণয়কে স্কুলে নিয়ে যেতে বলে। ড্রাইভার ওর কথা মতো সেটাই করে। প্রিয়তা রিক্সার জন্য রাস্তার ধারে এসে দাঁড়ায়। এমন সময় বকাটে কালু এসে বলে, কি মামনি, উঠাই নিয়ে গেল যে ছেলেটা, সে মধু খেয়ে ছেড়ে দিয়েছে। কত করে বলতাম আমাকে বিয়ে করো, করলে না, এখন দিল তো ছেড়ে। রাগে প্রিয়তার মাথা ফেটে যাচ্ছে। আবার কালুর বাজে কথা শুনে মনও খারাপ হয়ে গেল। মনে মনে সারাফের উপর রাগ হলো ওর। ভাবে সারাফ যদি ওকে তুলে নিয়ে না যেত তবে এই কথা শুনতে হতো না আজ। নিজেকে যথেষ্ট শান্ত রেখে প্রিয়তা বলে, পথ ছাড়েন, যেতে দিন। পথ তো ছাড়াই আছে, যাও। প্রিয়তা যেতে নিলে আবার কালু সামনে এসে দাঁড়ায়। প্রিয়তা চোখ তুলে তাকায় ওর দিকে। কালু একটা বিশ্রী হাসি দিয়ে বলে, পরের মধু খেতে ভালোই লাগে, আমি যে বিয়ে করে আদর্শ হাক দিতে চাইছিলাম সেটা তো ভালো লাগলো না তোমার। এখন দিল তো ছেলেটা মধু খেয়ে হুল হানিয়ে। অবশ্য তুমি চাইলে আমি এখনও তোমায় গ্রহণ করতে পারি, আমার কোনো অসুবিধা নাই। এখনও তোমার যৌবন রসে ভরা কমলার মতোই টসটস করছে। কালু জিভা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে বলে, উস, দারুণ স্বাদ লাগবে। প্রিয়তা কালুরির বিশ্রী কথা শুনে চোখ বন্ধ করে দু হাত দিয়ে কান চেপে ধরে। বলে ওঠে, চুপ করেন আপনি, এত বাজে কেন আপনি? আমি বাজে হলাম কি করে? নোংরামি করে এসে তো তুমি ভালোই ঘুরতেছো। আমি কিছু কথা বললেই দোষ? তুলে নিয়ে গিয়ে তা কয়দিন যেন তোমায় ধরে রেখেছিল সে ছেলেটা, কি কি করেছে তোমায়? দেখো, আমিও কিন্তু কম মজা দিতে জানি না, বুঝলে? চলে এসো, একদিন রাতে ফুল মজা দিব। প্রিয়তা এবার কেঁদে ফেলে। ওদের থেকে দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। কালু ও ওর লোকেরা হো হো করে হাসতে থাকে। কালু বলে ওঠে, দেখ দেখ, তোদের ভাবি লজ্জা পাইছে। কাঁদতে কাঁদতে প্রিয়তা বাড়িতে ঢুকে। ভার্সিটিতে গেল অথচ ফিরে এলো দেখে পুষ্পিতা জাহান বলে ওঠে, কি রে প্রিয়তা, ফিরে এলি যে? প্রিয়তা কোনো কথা না বলে ড্রয়িং রুমেই ব্যাগটা ছুঁড়ে ফেলে নিজের রুমে গিয়ে শটাং করে দরজা লাগিয়ে দেয়। পুষ্পিতা জাহান দরজার কাছে গিয়ে প্রিয়তাকে ডাকে। বেশ কয়েকবার ডাকার পর প্রিয়তা দরজা খুলছে না দেখে বলে, জামাইকে কল দিচ্ছি, দাঁড়া, কি হয়েছেটা কি তোর? প্রিয়তা দরজা খুলে বেরিয়ে এসে বলে, খবরদার ওনাকে কল দেবে না, ওনার জন্য আজ আমাকে এত বাজে বাজে কথা শুনতে হলো। পুষ্পিতা জাহান মেয়ের কাছে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে? প্রিয়তা মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তারপর রাস্তায় কালুর বলা সব কথা খুলে বলে। তা শুনে পুষ্পিতা জাহানও ভীষণ রেগে যায়। বলে, আমি এক্ষুনি জামাইকে কল করে সবটা জানাবো, তারপর জামাই ওর ব্যবস্থা করবে। প্রিয়তা আবার ওর মাকে থামিয়ে দেয়। গলা খেকিয়ে বলে, একদম ওনাকে বলবে না এসব, তাহলে কিন্তু আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিব। শুধু গাড়ি পাঠিয়ে দিলে দায়িত্ব শেষ হয়ে যায়। আর তোমরা দুদিন উনি তোমাদের কি গিফট ফিফট দিয়েছে, ভালো করে কথা বলেছে, আর তোমরা গলে গিয়ে জামাই জামাই বলে গদগদ করছো। ভুলে যেও না, আমার লাইফটা উনি নষ্ট করে দিচ্ছে। কোনোদিন শ্বশুরবাড়ি অধিকার দেবে না আমায়। সারা জীবন আমায় বাপের বাড়ি পড়ে থাকতে হবে। সো রাস্তাঘাটে ওসব কুকুরদের কথা শুনেই আমাকে জীবনটা পার করতে হবে। আমি আজ থেকে সব মানিয়ে নিব। এসব এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিব। তুমি একদম এসব সারাপকে বলবে না। কথাগুলো বলে নিজের রুমে চলে গেল। আবার নিজের আদরের মেয়ের এমন পরিণতি হবে দেখে পুষ্পিতা জাহানেরও চোখে জল চলে আসে। চোখের জল মুছে বলে, জামাই তো আমাদের ছেলে হিসেবে ভালোই, শুধু কেন যে মেয়েটাকে শ্বশুরবাড়ির বউয়ের অধিকার দিতে চাইছে না কে জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে চলে যায় পুষ্পিতা জাহান। প্রণয়কে দেয়া সারাফের সে বড় টেডি বিয়ারটা জড়িয়ে ধরে মন খারাপ করে শুয়ে থাকে বিছানায়। কোথায় বরকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে তা না, টেডিকে জড়িয়ে শুয়ে আছে। সারাফের গলা পেয়ে পেছনে ঘুরে তাকায় প্রিয়তা। উঠে বসে বলে, আপনি? আমি সকালে গাড়ি পাঠালাম, ড্রাইভার বলল গাড়িতে যাওনি, আবার ভার্সিটিতেও যাওনি দেখছি। এই অসময়ে টেডি জড়িয়ে ধরে শুয়ে আছো, ক্লাসে যাওনি কেন?
এমনি ইচ্ছে হয়নি তাই। আপনি এই অসময়ে আসলেন যে? আপনার অফিসে কাজ নেই? বিছানায় প্রিয়তার পাশে বসতে বসতে বলে, আম্মু ফোন করে বলল তোমার নাকি মন খারাপ, তাই সব কাজ ফেলে চলে এলাম। কি হয়েছে তোমার, মন খারাপ কেন? প্রিয়তা মনে মনে বলে, এই আম্মুটা না কত করে বললাম ওনাকে কিছু না বলতে, তাও কল দিয়েছে ওনাকে। কি হলো, কিছু বলছে না যে? শরীর খারাপ কি? বলে প্রিয়তার কপালে হাত দিতে যায়। প্রিয়তা মাথা সরায় নেয়, বলে সে ঠিক আছে। সারাপ বলে, মন খারাপ, ঘুরতে যাবে কোথাও? না, এমনি ঠিক হয়ে যাবে। অফিস থেকে সারাপের ফোনে কল আসে, জরুরি কাজ পড়ে যায়। সারাপ প্রিয়তার কপালে একটা চুমু দিয়ে বলে, সরি, আর বেশিক্ষণ থাকতে পারলাম না, এখনই যেতে হবে আমায়। মন খারাপ করো না, আইসক্রিম পাঠিয়ে দেবো আমি। তাড়াহুড়োর মধ্যে আসছি, আইসক্রিম আনতে ভুলে গেছি, যাওয়ার সময় পাঠিয়ে দেব। লাগবে না? হুম, আমি জানি লাগবে। আসছি আমি, 3 বোন মিলে মজা করে আইসক্রিম খেয়ে নিও। দিন মাস সময় বয়ে চলেছে আপন গতিতে, তাকে আটকে রাখার সাধ্য কারোর নেই। কাজের চাপে তেমন প্রিয়তাদের বাসা যাওয়া হয় না সারাফের, শুধু ফোনে কথা বলাতেই আটকে আছে। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গায়ে লিয়ে দেয়। এমন সময় সাবিয়া এসে দরজার কাছে থেকে বলে, আসবো ভাই? বোনকে দেখে উঠে বসে বলে, আমার ঘরে আসতে আবার তোমার পারমিশন লাগে নাকি? সাবিয়া এসে সারাফের বিছানার পাশে বসে। সারাফ সাবিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। সাবিয়া সারাফের চুল টেনে দিতে দিতে বলে, এত খাটুনি করে খাবে কে? বিয়ে করবি কবে? আপাতত এখন আমি বিয়ে করব না, আগে বিজনেসটাতে আর একটু ফোকাস করি। দাদু দাদিমা মেয়ে দেখতে দেখতে পাগল হয়ে গেল, তাও ওদের মনের মতো মেয়ে খুঁজে পাচ্ছে না। প্রতিটা মেয়ের একটা না একটা খুঁত খুঁজে বের করবি। ওই প্রিয়তা মেয়েটা দেখতে মাশাআল্লাহ ছিল, তবু ওকে পছন্দ করলো না। খুঁত বের করলো, ওর কপালের মাঝের তিলটা নাকি তাদের পছন্দ হয়নি, অথচ আমার তো দারুণ লেগেছিল। সারাপ সাবিয়ার কথা একটু সুযোগ পেল, ও বলে উঠল, আচ্ছা আপু, ওই প্রিয়তা মেয়েটাকে কিসের জন্য তোমার এত পছন্দ বলো তো? আজ থেকে 2 বছর আগে আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে অ্যাক্সিডেন্টে তোর দুলাভাই আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমি মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলাম। তুই তো ওই সময় বিদেশে ছিলি। এসব কথা মনে না করলেই নয় আপু। ভুলতে চাইলে কি আর ভোলা যায় বল? ভুলতে হবে আপু, শুধু শুধু কষ্ট পাও, আমি তা সহ্য করতে পারি না। পাগল ভাই আমার। তারপর বলো প্রিয়তাকে কেন পছন্দ? সেটাই তো বলছি, ওকে বলো। সেদিন বৃষ্টি হচ্ছিল খুব, আমার খুব লেবার পেন উঠেছিল। তোর দুলাভাই গাড়ি ড্রাইভ করছিল, আমি পাশের সিটে বসেছিলাম। টেনশনে তোর দুলাভাই দ্রুত গাড়ি চালাচ্ছিল। এমন সময় পাশে থেকে একটা গাড়ি আমাদের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যায়। উল্টে গেল আমাদের গাড়ি, ছিটকে আমি বাইরে পড়ে গেলাম, তবে পা গাড়ির মধ্যেই ছিল, কিছুতেই বের করতে পারছিলাম না। চিৎকার করতে লাগলাম আমি, কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় তেমন কেউ ছিল না। আমার চিৎকার শুনে কোথা থেকে দেখি কলেজ ড্রেস পরা একটা মেয়ে ছুটে আসে, কাঁধে ব্যাগ, 2 বিনুনি করা। সম্ভবত কলেজ থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টিতে আটকে পড়েছিল, তাই কোনো গাছের নিচে বা ছাপড়ি চায়ের দোকানে শেল্টার নিয়েছিল। তাই আমাকে ও দেখতে পেয়েছিল, আমাকে টেনে বের করলো ও। অবশ্য ওর সাথে চায়ের দোকানের মহিলাটাও ছিল। দুজনে আমাকে টেনে সরিয়ে নিতেই গাড়িটা ব্লাস্ট করে। তোর দুলাভাই গাড়িতেই আগুনে পড়ে যায়, আমি একটুর জন্য বেঁচে যাই। অনেকবার তো শুনেছি এই কথা। আমাকে যে মেয়েটা বাঁচিয়েছিল সে আর কেউ না, সে প্রিয়তা ছিল। হোয়াট? ওইটাই প্রিয়তা ছিল? 2 বছর পর মেয়ে দেখতে গিয়ে যখন ওকে দেখলাম, আমি ওকে চিনতে একদম ভুল করিনি। সেই ওর কপালের মাঝের তিলটা এখনও আমার মনে আছে। সে বৃষ্টির মধ্যে ওইটুকু একটা মেয়ে ভ্যানে করে আমার হাসপাতালে নিয়ে আসে। একেতেই অ্যাক্সিডেন্ট, আমার অনেক জায়গায় কেটে গিয়ে রক্ত বের হয়েছিল, তার উপর বেবি হবে। ডাক্তার বলেছিল আমাকে রক্ত না দিলে আমাকে বাঁচানো যাবে না। ওইটুকু পুচকি মেয়ে আমাকে সাহস করে ওর নিজের রক্ত দিয়েছিল আমায়। কি বলো আপু? ওই মেয়েটা এত করলো আমার জন্য, তবুও আমার বাচ্চাটাকে বাঁচানো যায়নি। মেয়েটা নিজেও এটা শুনে কান্না করে দিয়েছিল জানিস। তারপর ওই আমার থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের বাড়িতে জানায়। বৃষ্টিতে ভেজার জন্য ভেজা ড্রেসে থেকে আবার আমাকে রক্ত দিয়ে ও নিজে অসুস্থ হয়ে পড়ে। তারপর ওর বাবা মা এসে ওকে নিয়ে যায়। হয়তো এই 2 বছরে ও আমায় ভুলে গেছে, কিন্তু আমি ওকে ঠিকই চিনেছি। আমার গায়ে মুখে রক্ত লাগানো ছিল বলে হয়তো ও তেমন চিনতে পারেনি আমায়। দেখ ভাই, যে মেয়ে একটা অচেনা মানুষকে এভাবে বাঁচাতে পারে, সে মেয়ে বাড়ির বউ হলে সেই বাড়ির লোক কতটা ভাগ্যবান হবে। তাই তো ওকে আমার এত পছন্দ। বুঝলাম সব। জি, এবার তুই ঘুমা, আমি চুল টেনে দিচ্ছি। সারাপ ওভাবে বোনের কোলে মাথা রেখে শুয়ে থাকে। সাবিয়া ওর চুল টেনে টেনে দিচ্ছে। সারাপ মনে মনে ভাবে, আসলে প্রিয়তা খুব ভালো মেয়ে। তোর মনের আশা পূরণ করেছি আমি আপু, ও তোর ভাইয়েরই বউ। তবে এখনই তোকে এসব বলবো না, সময় আসুক তোকে সব বলবো। জানি তখন তুই অনেক খুশি হবি। সারাপ ঘুমিয়ে পড়লে সাবিয়া ওকে বালিশে শুয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়।
স্কুল লাইফের এক ক্লোজ বান্ধবীর বিয়ে ছিল। যেহেতু বান্ধবীটা হিন্দু, তাই ওর বিয়ে শেষ হতে অনেক রাত হয়ে যায়। রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছে প্রিয়তা। ভয় হচ্ছে, এদিকে তেমন লোকজন নেই, গাড়িও কম। হঠাৎ রাস্তায় সারাফের সাথে দেখা হয়ে যায় প্রিয়তার। গাড়ি পাচ্ছিল না বলে দাঁড়িয়ে থাকে। এদিকে রাতও হয়ে যাচ্ছে। সারাফকে দেখে প্রিয়তার আশায় মুখ উজ্জ্বল, চোখ চকচক হয়ে ওঠে। একটা ভরসা পেয়ে ওর দিকে চেয়ে থাকে, হয়তো তাকে পৌঁছে দেবে। নিজের স্বামীর কাছে সব মেয়েরাই এমনটাই আশা করে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু সারাফ ওর পাশ কাটিয়ে এমনভাবে চলে গেল যেন দেখে মনে হলো ওকে চিনেই না। রাস্তার আর সাধারণ মানুষের মতোই তাকে ইগনোর করে চলে গেল, যা দেখে প্রিয়তা অনেক কষ্ট পায়। সে তার স্ত্রী, একা একা রাস্তায় দাঁড়িয়ে আছে, অথচ সে তাকে এভাবে একা বিপদের মুখে ফেলে চলে গেল। আমাকে রক্ষা করা তার দায়িত্ব। তার ছেলের একটা শ্বাস ফেলে ভাবে, স্ত্রী, আমি নাকি তার স্ত্রী? পুরো দুনিয়ার কাছে তো আমি তার কেউ না, তাহলে আমি তার স্ত্রী হলাম কি করে? চোখে জল চলে আসে ওর। হাতের উল্টা পিঠ দিয়ে মুছে গাড়ির জন্য অপেক্ষা করে। এমন সময় একটা গাড়ি এসে ওর সামনে দাঁড়ায়। গাড়ির কাজ খুলে ভেতর থেকে রাহুল বলে ওঠে, ম্যাডাম, গাড়িতে উঠে আসুন, স্যার আপনার জন্য গাড়ি পাঠিয়েছি। প্রিয়তা ঘুরে তাকাতে দেখে গাড়ির মধ্যে থেকে সারাফের বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট রাহুল প্লাস বন্ধু। প্রিয়তা অভিমান করে বলে, আমি একাই যেতে পারবো, আপনি চলে যান। সরি ভাবি, সারাফের কড়া নির্দেশ, আপনাকে বাড়ি পৌঁছে দেওয়াই লাগবে। প্রিয়তা রাগ দেখে গটগট করে গিয়ে গাড়িতে উঠে বসে। আমার বেবি চাই প্রিয়তা। মানে? ভ্রু কুচকে প্রিয়তা বলে, মানে খুব সহজ, কেন নয়? আমরা ফ্যামিলি প্ল্যান নিয়ে ভাবছি না? আমার পড়াশোনা এখনও শেষ হয়নি, আমি এখনই এটা নিয়ে ভাবতে চাই না। সারাফ একটু জোরেই বলে ওঠে, আমার চাই। সরি সারাফ, আমি এখনই বেবি নিতে চাই না, যাতে ছেলে বন্ধুদের সাথে অবাধে ঘোরাফেরা করা যায়, তাই তো? অক্ষরা ভ্রুযুগল কুঞ্চিত করে সারাফের দিকে তাকায়। সারাফ আবার বলে, তুমি ইদানিং খুব বেশি তোমার ছেলে বন্ধুর সাথে একটু বেশি ক্লোজ হচ্ছ না? তোমার মনে হয় না এটা ঠিক না? তুমি বিবাহিতা, সেটা তুমি ভুলে যাও নাকি? মিশি তো কি? বলুন, ওর সাথে ঘোরাফেরা করি তো কি? ফুরুং করে আমার থেকে পালিয়ে যাওয়ার চিন্তাভাবনা ভুল করে মাথাতেও এনো না প্রিয়তা। সর্বদা তোমাকে আমি নজরে রাখি, তুমি কখন কি করো সব আমি জানতে পারি। তো আমার পেছনে গুপ্তচর লাগিয়েছেন বলতে পারো, তাই? আপনি গুপ্তচর লাগান আর সিসি ক্যামেরাই লাগান না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যার সাথে ইচ্ছে, যার সাথে ভালো লাগে ঘুরবো। চোখ রাঙিয়ে সারাফ বলে ওঠে, প্রিয়তা, আপনার চোখ রাঙানিতে আমি ভয় পাই না মিস্টার সারাফ। পরকীয়া? হ্যাঁ, পরকীয়া করা বের করছি আমি। যার স্বামী তাকে সময় দেয় না, সে পরকীয়া করবে না তো স্বামীর প্রেমে পড়বে? সারাফ কড়া গলায় বলে, বেশি বার বেরো না প্রিয়তা, আমি আগে থেকেই বেরিয়ে আছি। সারাফ মনে মনে বলে, এই মেয়েকে তো কিছুতেই বাগে আনা যাচ্ছে না, দিন দিন বেয়ারা হয়ে উঠছে। আমার কথায় কোম্পানির সবাই উঠে বসি, আর এই এক আঙ্গুলের পুচকে মেয়ে আমার অভ্যন্ততা দেখায়, যে কিনা আমারও স্ত্রী। অফিসের কাজে গাড়িতে প্রিয়তার ভার্সিটির পাশ দিয়ে যেতেই হঠাৎই সারাফের চোখে পড়ে কারোর বাইকে উঠে প্রিয়তা কোথাও যাচ্ছে। ড্রাইভারকে ওই বাইকের পেছনে যেতে বলে। বাইক গিয়ে একটা কফি শপে গেটে ঢুকে তা দেখে সারাফ গাড়ি ঘুরিয়ে কাজের জায়গায় চলে যায়। আর কাজ শেষে রাতে থেকে প্রিয়তাদের বাড়িতে এসে প্রথমে প্রিয়তাকে এই কথা বলে যে ওর বেবি চাই। এদিকে প্রিয়তা মনে মনে ভাবে, আমার ভালো মতোই হুঁশ আছে, আমি বিবাহিতা। পরকীয়া তো দূরে থাক, কোনো ছেলে থেকে ফিরেও তাকাই না আমি। শিশির আমার ক্লাস ফ্রেন্ড, সেটা প্রথম থেকেই। আমাকে আপনি জোর করে বাধ্য করেছেন বিয়ে করতে, তবে কি আপনাকে শান্তিতে থাকতে দিব? জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব আপনার লাইফটা। বাড়ির বউয়ের স্বীকৃতি না দেওয়ার শাস্তি আপনাকে তিলে তিলে দিব। বিয়ে হওয়ার পরও দিনের পর দিন আমাকে বাপের বাড়ি থাকতে হচ্ছে। পাড়া প্রতিবেশী সবাই বলে কেন আমি শ্বশুরবাড়ি যাই না। প্রতিনিয়ত তাদের থেকে মুখ লুকিয়ে চলতে হয়, যাতে এসব প্রশ্নের সম্মুখীন না হতে হয়। আর বাচ্চা, বাচ্চা তো আমিও চাই। একটা বাচ্চা হলে সোজা সেটা নিয়ে আপনার বাড়িতে উঠব। দেখব তখন ওয়াসিম তালুকদার সাহেব মানে আপনার দাদু স্বীকৃতি না দিয়ে কোথায় যায়। কিন্তু আপনার কাছে যেতেই ঘেন্না লাগে আমার মিস্টার সারাফ। আপনার কাছে গেলেই কেন, আপনাকে দেখলেই আপনার নিচু মন মানসিকতার কথা মনে পড়ে যায়। তখনই ঘৃণায় আমার গা পিত্তি জ্বলে যায়। প্রিয়তা, 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 এই প্রিয়, জোরে ডেকে ওঠে সারাফ। প্রিয়তা চমকে সারাফের দিকে তাকিয়ে বলে, শাড়ির মতো চিল্লাচ্ছেন কেন? মন কোথায় থাকে? আমি যে ডাকছি শুনতে পাও না? মন আমার ছেলের বন্ধুর কাছে চলে গিয়েছিল, তাই শাড়ির চিল্লানি শুনতে পাইনি। সারাফ চোয়াল শক্ত করে প্রিয়তার দু ভাও ধরে বলে, তোমার মনটাকে কিভাবে কন্ট্রোলে আনতে হয় তা আমার ভালো মতোই জানা আছে। আমি চাই না কোনো জোর জবরদস্তি করতে। সো নিজের মনকে নিজের জায়গায় রাখো। উল্টাপাল্টা কিছু মাথায় আনলে তার ফল ভালো হবে না, কিন্তু বলে দিলাম প্রিয়। প্রিয়তা নিজের বাহু থেকে সারাফের হাত ছাড়িয়ে নিয়ে শীতল গলা বলে, আমাদের বিয়ে হয়েছে 6 মাস হতে চলল। এই 6 মাসে আপনি কয়দিন আমাদের বাড়িতে এসেছেন বলেন তো? 6 মাসে মোট 8-10 দিন।
তার মধ্যে এক রাত ছিলেন, বাকি দিনগুলো ঘন্টা দুয়েকের মতো থেকে চলে গেছেন। এই কয়েক ঘন্টার মধ্যে আমি আপনাকে কি জানবো, বুঝবো, ভালোবাসবো বলুন তো? আমি একটা মেয়ে, আমাকে যে বুঝবে, কেয়ার করবে, সব সময় আমার পাশে থাকবে, যে তার প্রতি আমার ফিলিংস আসবে, এইটাই স্বাভাবিক। আমার স্বামী যে আমাকে সময় দেয় না, সে কীভাবে তার স্ত্রীর কাছ থেকে তার প্রতি ফিলিংস আশা করে? আপনি এখনও আমার কাছে একজন অপরিচিত লোকই রয়ে গেছেন। আপনার সব কিছু আমার কাছে অজানাই রয়ে গেছে। কথাগুলো বলে প্রিয়তা রুম থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে গিয়ে দেখে পাড়াতো এক ফুপু এসেছে, মায়ের সাথে বসে গল্প করছে। প্রিয়তাকে দেখে সে ফুপু বলে ওঠে, কী রে প্রিয়তা, তোর নাকি বিয়ে হয়েছে? জামাইকে তো দেখালি না। শুনলাম বিয়ের পর থেকে এখানেই থাকিস, তা শ্বশুরবাড়ি যাবি কবে? এমনিতে সারাফের সাথে কথা কাটাকাটি হয়েছে, তার উপর বাইরে এসে এই মহিলার কথা শুনে প্রিয়তার মেজাজ বিগড়ে যায়। ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তোমার বাপের কি চাল ফোরাচ্ছে ফুপু? নাকি তোমার স্বামীর চাল ফোরাচ্ছে যে আমি কবে শ্বশুরবাড়ি যাব তা নিয়ে এত মাথা ব্যথা? চাল যখন আমার বাপের ফোরাচ্ছে তখন তোমার মাথা ব্যথার জন্য ট্যাবলেট খাও। পুষ্পিতা জাহান প্রিয়তাকে ইশারায় চুপ করতে বলে, কিন্তু প্রিয়তা তা দেখেও না দেখার ভান করে থাকে। পাড়াতো ফুপু আবার বলে ওঠে, পাড়া সবাই বলে কেউ নাকি তো স্বামীকে আজ পর্যন্ত দেখেনি। আদৌ স্বামী আছে তো, নাকি বিয়ে করেই ভেগে গেছে? স্বামী থাকুক না থাকুক তাতে পাড়ার লোকের কি এত? তারা কি স্বামীকে দেখে এক রাতের জন্য চাইবে নাকি? পাড়াতো তো ফুপু কিছু বলতে যাবে, এমন সময় প্রিয়তার পেছন থেকে এক সুদর্শন পুরুষ এসে প্রিয়তার পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলে, আপনি প্রিয়র হাজব্যান্ডকে দেখতে চাইছিলেন না? আমি ওর হাজব্যান্ড। পাড়ার লোকদের বলে দিয়েন প্রিয়র হাজব্যান্ড বিয়ে করে তাকে ছেড়ে চলে যায়নি। প্রিয়তাকে আরেকটু শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলে, প্রিয়র হাজব্যান্ড সবসময় ওর পাশে এভাবে চিপকে আছে, বুঝলেন? চলো প্রিয়, তোমাকে ছাড়া এক সেকেন্ডও একা থাকতে ভালো লাগে না, রুমে চলো। সারা প্রিয়তাকে নিয়ে রুমে চলে যায়। পাড়াতো তো ফুপো হা করে তাকিয়ে থাকে ওদের দিকে। পুষ্পিতা জাহান মুখ টিপে হাসে। প্রিয়তা সারাফের এহেন কাণ্ডে পুরাই বোকা বনে যায়। রুমে এসে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ায়। সারাফ বলে, তুমি তো এইটাই চাও, তাহলে সরে গেলে কেন? প্রিয়তা সারাফের দিকে তাকিয়ে বলে, লোক দেখানো পীড়িত আমার চাই না। সারা প্রিয়তার দিকে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলে, তাহলে বুঝি অন্ধকার ঘরে তুমি আমি একা, শরীরে থাকবে না কোনো আবরণ, শুধু একে অপরের সাথে লেপ্টে রইব, তোমার ভারী নিঃশ্বাস আর আমার ঘাম ছুটবে, সেই ভালোবাসা চাই বুঝি? প্রিয়তা সারাফের কাছ থেকে আর একটু সরে গিয়ে থতমত হয়ে পড়ে, বলে, কি বলতে চাইছেন কি আপনি? সারাফ সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তুমি যা বোঝাতে চেয়েছিলে আমি তাই বললাম। আমার কোনো আপত্তি নেই। স্ত্রী হিসেবে আমার থেকে তোমার সেই ভালোবাসা পাওয়ার অধিকার আছে। তুমি চাইলে আমি সেই ভালোবাসা দিতেই পারি। দুহাত ছাট করে আড়মোড়া দিয়ে সারা বিছানায় শুতে শুতে বলে, আজ রাতটা তবে এখানেই থেকে যাই। প্রিয়তা এবার সামনের দিকে তেড়ে এসে বলে, স্ত্রী হিসেবে আপনার বাড়ির বউয়ের স্বীকৃতি পাওয়ার অধিকারও রয়েছে আমার, সেটা আগে দিন, তারপর অন্য অধিকার ফলাতে আসেন। সারা বিছানায় শুয়েই দুহাত নিজের মাথা নিচে দিয়ে ব্যঙ্গের হাসি হেসে বলে, সেটা কখনো সম্ভব না, তুমি ভালো করেই জানো। তাই এসব আকাশ কুসুম ভাবা বাদ দাও। যাও আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো, মাথাটা ভীষণ ধরেছে। অফিসে প্রচুর কাজের চাপ, তো সময় নষ্ট করে এখানে এসেছেন কেন? যান অফিসে গিয়ে কাজ করেন, তা না হলে কোটি কোটি টাকা লস হয়ে যাবে। সারাফ ঘাড় ঘুরে প্রিয়তার দিকে তাকিয়ে বলে, আজ থেকে আগে তুমি, তারপর বাকি সব কিছু। প্রিয়তা মুখ ভেঙচি দিয়ে দাঁড়িয়ে থাকে। সারাফ আবার কফি আনতে যেতে বলে। প্রিয়তা বলে সে পারবে না। তখন সারাফ বলে, পারবে না যখন তখন মাথাটা টিপে দাও, স্বামীর একটু সেবা যত্ন করো। যাচ্ছি, কফি আনতে বলি প্রিয়তা কফি বানাতে চলে যায়। সারাফ হাত মাথায় নিচে থেকে বের করে এক হাত কপালের উপর দিয়ে চোখ বন্ধ করে রাখে। মনে মনে ভাবে, কি করব, চলে যাব নাকি থাকবো? কথা তো শুনে মনে হয় প্রিয় আমার থেকে সময় চায়। তবে কি আজ থেকে যাব আমি, নাকি সেই প্রথম দিনের মতো অস্বস্তিতে পড়বে ও? কফি। সারাফ চোখ খুলে কফির কাপ হাতে নিয়ে প্রিয়তা দাঁড়িয়ে আছে। সারাফ উঠে বসে কফির কাপ নিয়ে এক চুমুক দিয়ে বলে, প্রিয় আমি কি আজ থেকে যাব? না, আমি একা একা ঘুমাতে অভ্যস্ত, কেউ পাশে থাকলে আমার ঘুম হয় না। তাহলে তো আমি থাকবোই আজ। মানে? সারাফ খাটের সাথে হেলান দিয়ে আরামে বসে বলে, এমনিতে আমি ঘুমাতে দিতাম না আজ, যখন কেউ পাশে থাকলে তোমার ঘুম হয় না তখন তো আরও বেশি রোমান্স করা যাবে। ভালো হবে না কিন্তু, বলে দিলাম। সামনে আমার এক্সাম, আপনি ঠিকভাবে চলে যাবেন বলে দিলাম। আমার অনেক পড়া বাকি আছে। কেউ পাশে থাকলে এমনিতেও নাকি ঘুম হয় না। যাও টেবিলে গিয়ে পড়ো, আমি বিছানায় ঘুমাবো, তুমি টেবিলে সারা রাত পড়বে, ব্যাস অনেক পড়া আজ রাতেই কভার হয়ে যাবে। কেউ আমার রুমে থাকলেও পড়ায় মন বসে না। সারাফ এবার দুষ্টু দুষ্টু ভঙ্গিতে বলে, মন কি আমার কাছে বিছানা পড়ে থাকবে? উফ, বিরক্তিকর আপনি। ধাত থাকেন আপনি রুমে। প্রিয়তা রুম থেকে চলে যেতে নিলে সারাফ বলে ওঠে, শোনো আমি চলে যাচ্ছি,
তোমার যখন এত সমস্যা তখন থেকে আর কি করব বলো? শুধু শুধু কোলবালিশ জড়াই তো ঘুমাতে হবে। বউ তো টাচ করতে দেয় না, টাচ করতে গেলে তেলে বেগুনে জ্বলে ওঠে। কি জানি আমার ছোঁয়া তার ফোসকা পড়ে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমার ফোসকাই পড়ে। এবার জানতো, সত্যিই কিন্তু যাচ্ছি। তো আমি কি থাকতে বলছি? সারাপ উঠে রুম থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে যেতেই আশরাফ আহমেদ বলে ওঠে, সে কি বাবা, কোথায় যাচ্ছ? বাসা যাচ্ছি আপু। তা কি করে হয়? আমি বাজার করে নিয়ে আসলাম, না খেয়ে চলে যাচ্ছ? কতদিন পর আসলে বলো তো? এখন যাওয়া হবে না বাবা, তোমার শাশুড়ি মা রান্না করছে। থাকতে তো চাইছি আপু, আপনার মেয়েই তো তাড়িয়ে দিচ্ছে, তাই তো চলে যাচ্ছি। প্রিয়তা রুম থেকে বেরোতে নিলেই সারাফের এই কথা শুনে দাঁড়িয়ে পড়ে। সারাফ আরও চোখে ওর দিকে তাকায়। আশরাফ আহমেদ মেয়ের দিকে তাকিয়ে বলে, মামুনি, তুমি সারা বাবাজিকে চলে যেতে বলেছো কেন? না মানে আব্বু, সামনে আমার পরীক্ষা তো। সারা বাবা কি বাচ্চা ছেলে যে তোমার বই খাতা ছিঁড়ে ফেলবে? সারাফ আশরাফ আহমেদের পাশে বসতে বসতে বলে, ঠিকই বলেছেন আব্বু, আমি কি বই খাতা কেড়ে ছিঁড়ে ফেলবো নাকি? যাও প্রিয়তা, জামাই বাবা আজ থাকবে, ওর জন্য কফি নিয়ে আসো এখন। জি আব্বু। বাধ্য মেয়ের মতো বাবার কথা শুনে প্রিয়তা রান্নাঘরে চলে যায়। রাতে শোয়ার সময় আবার সে প্রথম দিনের মতো প্রিয়তা উসখুস করছে। সারা বিছানায় আরাম করে বসে বলে, আসো প্রেম করব, আসো। কি প্রেম করব? প্রেম? আপনি কখনো প্রেম করেন নাই? মানে স্কুল কলেজ ভার্সিটি লাইফে? না। হাউ ফানি। ভ্রু কুচকে সারা বলে, কেন? তুমি নিশ্চয়ই স্কুল কলেজে প্রেম করেছো, নাকি এখন ভার্সিটি লাইফে প্রেম করো? সারাফের কথা শুনে প্রিয়তার মুখটা একটু ভাবান্তর হয়ে ওঠে। সে মুখের চোখের সামনে হঠাৎই শিশিরের মুখটা ভেসে ওঠে। শিশিরকে তার ভালোই লাগতো, তবে প্রেম তো নাই তার সাথে। ধুর, কী সব ভাবি এইটা ভেবে আবার সারাফের প্রশ্নের উত্তরে বলে, আমি প্রেম করি নাই, আমার পেছনে সবাই প্রেমপত্র নিয়ে ঘুরে, বুঝলেন? ও বাবা, তুমি তো এতটাও সুন্দরী নও, তোমার পেছনে আবার কোন হাদারা ঘুরে? কি? গাল ফোলা প্রিয়তা। তা দেখে সারা প্রিয়তার হাত ধরে কাছে টেনে এনে নিজের পাশে বিছানায় বসায়। তারপর বলে, আরে আরে, গাল ফোলাতে হবে না। গাল ফোলালে তোমায় একদম পেতনির মতো লাগে। প্রিয়তা দাঁড়িয়ে পড়ে, বলে, কি বললেন? সারাপ মজা করে বলে, পেতনি। হাহা করে হেসে ওঠে। প্রিয়তা এবার ধপাধপ সারাপকে কিল ঘুষি মারতে থাকে। আরে আরে, কি করছো কি? বরকে কেউ এভাবে মারে নাকি? সারাপ ফট করে প্রিয়তার হাত ধরে নেয়। এক টানে নিজের কাছে টেনে নিয়ে বিছানায় শুয়ে ওর উপরে উঠে নিজের সবটুকু ভর ছেড়ে দেয়। এতদিন জানতাম আমার বউ ঝগড়ুটে, আজ দেখলাম আমার বউটা মারকুটেও। প্রিয়তার উপর উঠে ওর দু হাত নিজের হাতের মুঠোয় ধরে এই কথা বলেই সারাপ অদ্ভুত নেশাতুর চাহনিতে প্রিয়তার চোখের চেয়ে থাকে। প্রিয়তাও ওর চোখের দিকে তাকিয়ে ধীর গলা বলে, আমি তো পেতনি। নেশাধরা গলায় সারা বলে ওঠে, তুমি তো আমার রূপবতী, মায়াবতী, ময়না পাখি টিয়া। এই রূপের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আমার হৃদয়টা। শীতল করে দাও আমায়, না হলে তো আজ আমি পুরোই শেষ হয়ে যাব। সারাফের কথায় প্রিয়তা যেন পুরোই জমে হিম হয়ে যাচ্ছে। সারাফের চোখে মাদকতা দেখতে পাচ্ছে, যেটা ওকে ক্রমশ গুটিয়ে নিচ্ছে। ওই চোখে চেয়ে মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে যে ও এখন কি করবে, ছাড়িয়ে নেবে নাকি ওভাবেই সারাপের নিচে থাকবে। সারাপ নেশা জড়ানো হাসকি সুরে বলে, প্রিয়। এই সুর শুনে প্রিয়তার দম ছুটে যাওয়া উপক্রম। পানির মতো শীতল হয়ে সারাফের নাম ধরে ডাকে প্রিয়তা ছোট্ট করে শুধু বলে, সারা প্রিয়তার ডাকে সারা দেয়ায় বলে উঠে, চলো আজ একটু অবাধ্য হই, একটু পাগলামি করি। প্রিয়তা মৌন রয়। তা দেখে সারা প্রিয়তার পদ্মকোষ অধরের দিকে এগোতে থাকে। সারাফের নিঃশ্বাস গিয়ে প্রিয়তার নাকের একদম কাছাকাছি পড়তে চোখ আবেশে বন্ধ করে নেয়ও। প্রিয়তার কম্পনরত অধর ছুঁই ছুঁই আর 1 ইঞ্চিও দূরত্ব নেই ছুতে। ঠিক এমন সময় প্রিয়তার রুমে দরজা ধাক্কানো শব্দে সারাফ মাথা তুলে নেয় ও দরজার দিকে তাকায়। প্রিয়তাও চমকে চোখ খুলে নেয়। বিস্ময়ে দুজনার মুখের দিকে চেয়ে দরজার দিকে তাকায়। দরজার ওপাশ থেকে প্রিয়তার মা পুষ্পিতা জাহানের আতঙ্কিত কণ্ঠ শুনতে পায় ওরা। দ্রুত ওরা উঠে বসে। প্রিয়তা খাট থেকে নেমে গিয়ে দরজা খুলে। পুষ্পিতা জাহান কান্না জড়ানো সুরে বলে, প্রিয়তা, তোর বাবা যেন কেমন করছে, হঠাৎই অসুস্থ হয়ে গেছে। কি বলছো আম্মু? ওদের কথার মাঝে ততক্ষণে সারাপ এসে প্রিয়তার পাশে দাঁড়ায় বলে, কি হয়েছে? পুষ্পিতা জাহান কেঁদে বলে, ওর বাবার কেমন যেন ছটফট করছে, কষ্ট হচ্ছে নাকি খুব? চলুন তো দেখি। ওরা প্রিয়তার বাবা মায়ের রুমে যায়। আশরাফ আহমেদকে দেখে সারাফ অ্যাম্বুলেন্স কল করে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার দেখে বলে, তেমন কোনো সমস্যা না, জাস্ট গ্যাস্ট্রিক হয়েছে, তাই এমন অস্বস্তি ও খারাপ লাগছিল। রাতটা হাসপাতালে থাকতে চায় ওরা, কিন্তু সারাফ প্রিয়তা ও মাকে জোর করে হাসপাতাল থেকে বাড়ি রেখে যায় আর নিজে গিয়ে সারা রাত শ্বশুরের কাছে হাসপাতালে থাকে। পরের দিন সকালে ডিসচার্জ করে সারাফই আশরাফ আহমেদকে বাসায় নিয়ে আসে। প্রিয়তা সারাফকে তাদের পরিবারের প্রতি এমন দায়িত্বে মনে মনে খুশি হয়। সারাফ আশরাফ আহমেদকে তার রুমে রেখে এসে নিজের প্রিয়তার রুমে এসে বিছানায় গায়ে লিয়ে দেয়। সারা রাত হাসপাতালে চেয়ারে বসে বসে ঝিমিয়েছে। প্রিয়তা শরবত নিয়ে রুমে আসলে দেখে সারাফ ঘুমে বিভোর।
এতটাই টায়ার্ড যে পায়ের জুতো না খুলেই বিছানায় শুয়ে পড়েছে। প্রিয়তা শরবতের গ্লাসটা রেখে সারাফের পায়ের জুতো খুলে দেয়। শুধু তাই না, সারা রাতে ঘামে জবজবে শার্টটাও খুলে দিতে লাগে। অমনি সারাফ ওর হাত ধরে ফেলে তাকায়। প্রিয়তা চমকে তাকায় সারাফের মুখের দিকে। ঘুমাননি আপনি? ঘুমিয়েছিলাম, কিন্তু তোমার হাতের স্পর্শেন্দ্রিয় তা ভেঙে গেছে। প্রিয়তার হাতে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় ওকে সারাফ। বিছানায় পা ঝুলিয়ে বসেই সারাফের বুকের উপর পড়ে লাজুকতার সাথে ওর চোখের দিকে তাকায়। সারাফ 2 হাত দিয়ে ওর পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। প্রিয়তা কাঁপা কাঁপা গলায় বলে, কি করছেন কি? হাত থামান। সারাফ আরেকটু শক্ত করে নিজের বুকের সাথে ওকে চেপে ধরে। প্রিয়তা নিজেকে ছাড়ানোর জন্য বলে ওঠে, ঘামের গন্ধ বেরোচ্ছে, গোসলে যান। না, গোসল দিয়ে এসে আবার গোসল দিতে পারবো না, একেবারে গোসল দিব। ভ্রু কুঞ্চিত করে প্রিয়তা বলে, মানে? সারাফ মাদকতা সুরে বলে, উত্তেজনার ঘাম ছাড়িয়ে তারপর গোসলে যাব। প্রিয়তা কিছু বলতে যাবে তখন রুমের বাইরে থেকে প্রণয় ডেকে ওঠে, আপু, আম্মু ডাকছি। সারাফ বিরক্তি নিয়ে চোখ বন্ধ করে তাকিয়ে প্রিয়তাকে ছেড়ে দিয়ে বলে, যাও। প্রিয়তা উঠে যেতে নিতে পেছনে তাকিয়ে সহসা বলে ওঠে, ভীষণ দুষ্টু আপনার হাতগুলো, নিয়ন্ত্রণ করুন হাত দুটোকে। তারপর লাজুক হাসি দিয়ে চলে যায়। সারাফও হেসে দিয়ে বিড়বিড় করে বলে, না, এভাবে এ বাড়িতে কিচ্ছু সম্ভব না। একান্ত সময় কাটাতে হলে এই বাড়ির গণ্ডি পেরুতে হবে, তা না হলে বউকে আদর করা আর কপালে জুটবে না। দেখি সে ব্যবস্থাই করতে হবে। পকেট থেকে ফোন বের করে রাহুলকে ফোন দেয়। রাহুল ফোন রিসিভ করলে সারাফ বলে ওঠে, নেক্সট মিটিং দেশের বাইরে। কোথায় আছে রাহুল? সুইজারল্যান্ড। কেন বস? সুপার, একদম পারফেক্ট জায়গা। কিসের? হানিমুনের। রাহুল এক্সাইটেড হয়ে বলে, বস, হানিমুনে যাবেন? তোমার ভাবির পাসপোর্ট ভিসার ব্যবস্থা করো। মিটিং প্লাস হানিমুন দুইটাই সেরে আসা হবে। ওকে বস। ফোন রেখে গোসলের জন্য বিছানা ছেড়ে উঠে সারাফ। প্রিয়তা রুমে এসে বলে, আম্মু খেতে ডাকছে। যাচ্ছি, আগে শাওয়ারটা করে নিই। আচ্ছা। প্রিয়তা চলে যেতে নিলে সারাফ ডেকে ওঠে, প্রিয়। জি? প্রস্তুতি নিতে থাকো। কিসের? হানিমুনে যাচ্ছি আমরা। কি? নেক্সট উইকে সুইজারল্যান্ড। পাগল নাকি আপনি? কেন? জীবনে কখনো দেশের বাইরে যায়নি, আমার কোনো পাসপোর্ট নেই। সারাফ জোরে হেসে বলে, এই রাশিদ জাহাজ সারাফের কাছে পাসপোর্ট আবার ব্যাপার হলো নাকি? টাকা ঢাললে 2 দিনে পাসপোর্ট তোমার বাড়ি চলে আসবে, আর তুমি নাকি টেনশন করছো পাসপোর্ট নিয়ে। সো রিডিকিউলাস। হয়েছে হয়েছে, বুঝেছি। অনন্ত জলিলের মতো আপনার কাছে অসম্ভবকে সম্ভব করা ব্যাপার না। হোয়াট? অনন্ত জলিল আবার কে? তোমার বয়ফ্রেন্ড নাকি? জি না, হাজারো মেয়ের ক্রাশ। ও তাই বলো। শুনো, এই সারাফও না হাজার হাজার মেয়ের ক্রাশ, বুঝলে? সবার কপাল পুড়িয়ে তুমি তাকে পেয়েছো। কদর করো তার, বুঝলে? এই হ্যান্ডসাম ড্রেসিং বরটা শুধু তোমার। উড্ডয়মান বলাকার মতো উড়ে চলেছে বিমান। দুজন নবদম্পতি সেই কাঙ্ক্ষিত স্বপ্নের মধুর চন্দ্রিমার মধুর ক্ষণের দিকে। নতুন ভালোবাসার সাগরে অথই জল ডুবে ডুবে উষ্ণ প্রেমের খোঁজে। প্রথমবার দেশের বাইরে যাচ্ছে, তাই প্রিয়তা ভীষণ এক্সাইটেড। তা দেখে সারাফ খুশি মনে মনে বলে, পাগলিটা আমার। এক্সাইটমেন্টে এর সাথে প্রিয়তার আবার কিছুটা ভয় হচ্ছে। কোনো এক অজানা শঙ্কায় ও শঙ্কিত। হঠাৎ হঠাৎ ওর ছোট্ট মনে প্রশ্ন জাগছে, বড়লোকদের বিশ্বাস করতে নেই, এরা মুখোশধারী। বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে করে মেয়েদের বিক্রি করে দেয়। এই হানিমুনের নাম করে সারাফও আমায় বিদেশ নিয়ে গিয়ে বিক্রি করে দেবে না তো? বাড়িতে যখন সারাফ হানিমুনের কথা বলেছিল তখনও এসব অনেক কথা ভেবে হানিমুনে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। পরিবারের সবার চাপেও রাজি হয়। মা 2 বোন সব সময় বোঝাতে থাকে, কানের কাছে ঘ্যানুরের অত্যাচারে রাজি হয়, তবে মনের শঙ্কার কথা ওদের বলতে পারে না। এক পর্যায়ে এয়ারপোর্টে এসে প্লেনে ওঠার পরপরই হঠাৎ করে কেন জানি না ও এক্সাইটেড হয়ে পড়ে, ভীষণ ভালো লাগা শুরু করে। আবার সেই আশঙ্কার ভয়ে মনে মনে ভীতও হতে থাকে। মনে মনে মনকে শক্ত করে, যা হওয়ার হবে। যদি সারাফ তাকে বিক্রি করে দেওয়ার জন্যই বিদেশ নিয়ে যায়, তবে সেও হাল ছাড়বে না। শেষ পর্যন্ত লড়াই করে হলেও সে ওর হাত থেকে বাঁচবেই। এই জন্য আবার ব্যাগ প্যাক করার সময় হাতের কাছে রাখার জন্য কিছু পেপার স্প্রে, ছোটোখাটো চাকু নেয়। যা দেখে ফেলে সারাফ বলে ওঠে, এই পাগলি মেয়ে, তুমি কি অটো বা ট্যাক্সিতে ভ্রমণে যাচ্ছ যে এইসব জিনিস নিচ্ছ সঙ্গে? চেকিংয়ের সময় যদি ব্যাগে এয়ারপোর্টে এসব ধরা পড়ে, তাহলে না তোমায় হানিমুনে না জেলে যাওয়া লাগবে, বুঝলে? ধমক দিয়ে বলে, বের করো এসব। বিমান ফ্লাই করার সময় ও ল্যান্ড করার সময় প্রিয়তা বেশ নার্ভাস হয়। সারাফ তা বুঝতে পেরে প্রিয়তার হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল দিয়ে শক্ত করে ধরে রাখে। পুরোটা জার্নি সে এভাবে ওর হাত ধরে রাখে, যার জন্য প্রিয়তার সে ভয় শঙ্কা হুট করে দূর হয়ে যায়। একটা রাজকীয় হোটেলে ওঠে ওরা। প্রিয়তা এদিক ওদিক তাকিয়ে দেখছে। কখনো বাড়ির গণ্ডি পেরিয়ে কোথাও যাওয়া হয়নি, এমনকি স্কুল কলেজ গোটা কয়েকবার স্টাডি ট্যুরে গেছে, তাও যদি সেটা কাছে
স্কুলে কোথাও নিয়ে যায় সেগুলোতে বাড়ি থেকে যেতে দিয়েছে। দূরের কোনো ট্যুর হলে কখনো বাড়ি থেকে যেতে দেয়নি। আর আজ পুরো দেশ পেরিয়ে দেশের বাইরে এসেছে, আর এই দামি রাজকীয় হোটেলে থাকবে। সেটাতে ওদের মধ্যবিত্তদের জন্য চাঁদে থাকার মতো ব্যাপার। হানিমুন লজের রুমে এসে প্রিয়তা যেন হাঁ করে চারিদিক দেখছে। সারাপ দরজা বন্ধ করে দিয়ে এসে পেছন থেকে ওকে জড়িয়ে ধরে। আজ বাধা দেওয়ার কেউ নেই দুজনের মাঝে কোনো দূরত্ব, না করবে কেউ ডিস্টার্ব। সারাফের জড়িয়ে ধরাতে ঘাড় ঘুরিয়ে ওর মুখের দিকে তাকায় প্রিয়তা। ঘাড় ঘোরানোতে সারাফ ওর গালে একটা চুমু দেয়। প্রিয়তা হা হয়ে যায়, বলে এটা কি হলো? কিছু না, শুধু আদর আর আদর হবে। প্রিয়তা সারাফের পেটে কনুই দিয়ে গুঁতো মেরে বলে, জার্নি করে এসেছি, সারা শরীরে ধুলোবালি, যা নাকি ফ্রেশ হন গিয়ে। সারাফ ওকে ছেড়ে দিয়ে পেট ধরে বলে, আউচ। মারকুটে বউটা শুধু শুধু নিরীহ বরটাকে মারে। প্রিয়তা কোমরে হাত দিয়ে বলে, আপনি নিরীহ? সারা প্রিয়তার দু কাঁধের উপর হাত দিয়ে ওর দিকে ঝুঁকে বলে, বউর কাছে সব পুরুষ ভেজা বিড়াল, যতই সে বাইরে বাঘ হোক না কেন, ঘরে বউ তাকে বিড়াল বানিয়ে রাখে। প্রিয়তার দু হাত সরিয়ে দিয়ে বলে, আপনি বাইরেও বাঘ, ঘরে তো ডাবল বাঘ, খালি ঘরে শুধু সুযোগ খুঁজেন আমার উপর থাবা দেওয়ার। সারা ফেঁসি দিয়ে বলে, আজকে রাতের থাবা তুমি সারা জীবন ভুলবে না প্রিয়। রয়্যাল বেঙ্গলের থাবা, পুরো শরীর চিড়ে যাবে প্রিয়। তৈরি থেকো, বুঝলে প্রিয়? খুব পাজি আর দুষ্টু আপনি। যান, শাওয়ারে যান। সারা হাসতে হাসতে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে এসে প্রিয়তাকে বলে, তোমার জন্য গিফট আছে। কি? সারা ট্রলি ব্যাগ থেকে একটা শপিং ব্যাগ প্রিয়তার হাতে দিয়ে বলে, আজ রাতে পরবে এটা। প্রিয়তা ব্যাগ খুলে একটা আবেদনময়ী ফিনফিনে নাইটি দেখে। এতে প্রিয়তা লজ্জায় লাল টুকটুকে হয়ে যায়। সারা বলে, এটা তোমার কাছে আমার আবদার, প্লিজ। আমরা ঘুরতে বেরোবো না? সবে তো রুমে আসলাম, আগে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নেই, তারপর 5টা দিন আমরা প্রচুর প্রচুর ঘুরবো, এনজয় করবো। আর প্রিয়তার কানের কাছে এসে ফিসফিস করে বলে, আদর করব। মুহূর্তে লজ্জায় আবার নুয়ে পড়ে প্রিয়তা, বলে যা। এমন সময় ফোনের রিং বেজে ওঠে। সারা ফোনটা হাতে নিয়ে দেখে প্রিয়ন্তী হোয়াটসঅ্যাপে কল দিয়েছে। সারাপ একগাল হেসে দিয়ে বলে, এই যে কাবাব মেয়ে হাড্ডি শুরু করে দিয়েছে। এরা চায় না মনে হয় দেশের জনসংখ্যা বাড়ুকতে, সবসময় বোনকে প্রোটেক্ট করে। কল রিসিভ করেই সারা প্রথমে বলে, কাবাবের বড় হাড্ডি, তোমরা কি চাও না খালামণি হতে? প্রিয়ন্তী এক্সাইটেড হয়ে বলে, ভাইয়া আমরা কি খালামণি হতে যাচ্ছি? বলে জোরে জোরে ওর মাকে ডাকতে থাকে। ওর মা প্রণয় ছুটে আসে। প্রিয়ন্তী ওদের বলে, আপু প্রেগনেন্ট। ফোনের ওপাশ থেকে সারা ভ্রুকুঞ্চিত করে, কি বলে এই মেয়ে? আমি কি বললাম আরও কি বুঝলো? সবে আসলাম প্রসেসিং চালু করতে, আর ও আমরা না আসতে প্রেগনেন্ট বানিয়ে দিল ওর বোনকে। পুষ্পিতা জাহান খুশিতে আত্মহারা হয়ে বলে, কি বলছিস কি? দে ফোনটা আমার কাছে দে, আমি কথা বলবো। এই সময় মেয়েটা দেশে থাকবে, একটু আদর যত্ন করবো, তা না কোন দূর দেশে গেল। এই সময় জার্নি করা লাগে না, তাও মেয়েটা জার্নি করা লাগলো। প্রিয়ন্তী ফোনটা ওর মায়ের কাছে দেয়। সারাফ সালাম জানায় ওনাকে। পুষ্পিতা জাহান বলে, কখন জানলে বাবা এত বড় খুশির সংবাদ? আহারে মেয়েটা ঠিক আছে তো বাবা, কতটা জার্নি করে গেছে। এই সময় এত জার্নি করা লাগে না, কিন্তু ওর তো খুব শীঘ্রই এই সংবাদ শুনবেন। মানে প্রিয়ন্তী আপনাকে ভুলভাল নিউজ দিয়েছি, তিলকে তাল বানিয়েছি। কি? পুষ্পিতা জাহান প্রিয়ন্তীর দিকে কড়া চোখে তাকায়। প্রিয়ন্তী ভয়ে ঢোক গিলে তা দেখে প্রণয় ঠোঁট টিপে হাসে আর ভাবে, আজ মেজো আপু নির্ঘাত আম্মুর হাতে মার খাবে। বেশ কিছুক্ষণ কথা বলে ওরা রাখে। রাত যত গভীর হয় ভালোবাসা তত তীব্র থেকে তীব্রতর হয়। দুটো প্রাণ, দুটো আত্মা এক হয়ে গেছে। গভীর ভালোবাসার অতল গহ্বরে তলিয়ে যেতে চাইছে সারাফের উন্মাদ মন। বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছিল দুজন। একেবারে ডিনার সেরে রুমে আসে। সারা ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। ততক্ষণে প্রিয়তা নাইটিটা পরে নেয়। ওয়াশরুম থেকে বের হয়েই প্রিয়তার দিকে চোখ পড়তেই আলাদা ঘোরের মধ্যে চলে যায় সারাফ। সামনে শর্টস, স্লিভলেস লাল নাইটি পরিহিতা অপ্সরা দেখতে পায় সে। খোলা চুলে চিকন ঠোঁটের হাস্যোজ্জ্বল চেহারায় উন্মাদনা ছুঁয়ে যায় ওর মনে। হাত থেকে টাওয়ালটা ছুঁড়ে ফেলে চুম্বকের আকর্ষণে ব্যাকুল হয়ে এগিয়ে আসে প্রিয়তার দিকে। উন্মাদ ভরা চাহনিতে প্রিয়তা নাইটি খামচে ধরে গুটিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে এসেই সারাপ প্রথমে প্রিয়তার জঠরে শীতল হাত ছুঁয়ে দেয়। শিউরে উঠে প্রিয়তা। সারাপ কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয় ওকে। পক্ষের সাথে বক্ষ মিলিয়ে যায় দুজনের। 1 ইঞ্চিও ফাঁকা নেই দুজনের মাঝে। সারাপ মাদকতার ভরা কণ্ঠে বলে, পাগল করে দিতে চাইছো আমায়? খুন করে দিতে চাও আমায়? বারবার মরতে চাই আমি তোমার মাঝে। কি আছে তোমার মাঝে? এত টানছি কেন আমায়? পাগল হয়ে যাব আজ আমি। বলি প্রিয়তার অধৈর্যরা নিজের অধরে আবদ্ধ করে নেয়। আবেশে চোখ বন্ধ করে নেয় প্রিয়তা। আপনি 2 হাত দিয়ে সারাফের গলা জড়িয়ে ধরেও। ফোন বেজে ওঠে। চমকে দুজনে সরে যায়। সারাপ চোখ মুখ বিরক্তির সহিতে খিচে ফোন পকেট থেকে বের করে বলে ওঠে, কাবাবের হাড্ডি, এ বজ্জাত শালিকা দুইটা কি একটু শান্তিতে রোমান্স করতেও দেবে না?
প্রিয়তা ফিক করে হেসে দেয়। সারাফ ওকে বলে, এই তুমি ওদের শিখিয়ে দিয়ে আসছো তাই না, যাতে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় ফোন দেয়? এই আসা অবধি 25 বার কল দেওয়া হয়ে গেছে ওদের। বাড়িতে থাকতে বোর কাছে ঘেঁচতে দেয় না, আবার হানিমুনে এসেও দুজন পিছে পড়ে আছে। প্রিয়তা বলে, ধরেন না ফোন, কি বলতে চাইছে শুনেন। ধরবই তো, আর ধরে দুজনকে আচ্ছা মতো বকা দিব। সারাফ কল রিসিভ করেই বলে, কাবাবের হাড্ডি শালিকারা রোজ রাতে কল দিলে কিন্তু কারোর জন্য গিফট নিয়ে যাব না বলে দিলাম। দু বোন দুষ্ট হাসি দিয়ে বলে, ভাইয়া আপনাকে আর আপুকে মিস করছি তাই কল দিয়েছি। অসময় ছাড়া কল দিতে জানো না তোমরা? ধুর, মিস করলে কি সময় অসময় আছে বলেন? হ্যাঁ, আমার রোমান্সের সময় তোমাদের আমাদের কথা মনে পড়ে। পাশ থেকে প্রিয়তা বলে, এই কি বলছেন কি, ওরা এখনো ছোট। সারা প্রিয়তার দিকে তাকিয়ে বলে, ওরা ছোট? ওরা এক একটা পাকনি বুড়ি, আর তাই তো জ্বালানোর জন্য একদম সঠিক টাইমে ফোন দিয়েছে। ফোনের ওপাশ থেকে দু বোন খিলখিল করে হেসে ওঠে। এপাশ থেকে সারাপ বলে, সব হাসি বন্ধ করে দিব, একটার জন্য কোনো গিফট আনবো না। হাসি বন্ধ করে আবদারের সুরে ওরা বলে, ভাইয়া বলো, আপনি আমাদের বড় ভাই না বলেন? একদম। তাহলে এই ছোট্ট দুটো বোনের জন্য গিফট না এনে আসতে পারবেন? শালিকা দুটো ভালো ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে। বলো কার কি চাই? দুজনে এবার উৎসুক হয়ে ওঠে। প্রিয়ন্তী বলে ওঠে, ভাইয়া আমার কিন্তু আইফোন চাই। প্রণয় হুট করে বলে ওঠে, ভাইয়া ভাইয়া আমার একটা অ্যাপেল ওয়াচ লাগবে। প্রিয়তা ফোনের ওপাশে থেকে শুনে তো হা হয়ে যায়। বলে ওঠে, এই তোরা দুজন কি লাগাইছিস রে? এত ছোটোবেলাতেই এত ডিমান্ড কেন? একজন আইফোন আর একজন অ্যাপেল ওয়াচ। শোন, দুজনকে বলছি আম্মুকে বলে দিয়ে কিন্তু মার খাইয়ে নিব। এত ছোটোবেলায় এসব ফোন নিয়ে কি হবে শুনি? প্রণয় হেসে বলে, মেজো আপু মনে হয় বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে। আল্লাহ গো আল্লাহ, এই কি বলে? দেশে ফিরি আগে মায়ের একটাও মাটিতে পড়বে না। সারা প্রিয়তাকে বলে, আচ্ছা ওকে বকছো কেন? ও ছোট, এসব বোঝে নাকি? তাই তারপর সারা প্রিয়ন্তীকে বলে, আরে গাধীর দল, আইফোন তো আমি দেশে গিয়েও কিনে দিতে পারবো। এখান থেকে কি কি নেব তা বলো। আচ্ছা এখন বলতে হবে না, একটা লিস্ট করে আমাকে পাঠিয়ে দিও। থ্যাংক ইউ ভাইয়া, আর লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু কাবাবের হাড্ডি। ওপাশ থেকে দুজনে আবার খিলখিল করে হেসে দেয়। সারাপ আবার ওদের ওয়ার্ন করে, শোনো কাবাবের হাড্ডির দল, একদম রাতে কল দেবা না বলে দিলাম। হাসতে হাসতে দুজন বলে, ঠিক আছে। সারাপ বলে, দেশে ফিরেই তোমার আইফোন কিনে দিব, টেনশনও নিও না, কিন্তু দয়া করে রাতে কল দিও না। দু বোন আবার হেসে ওঠে। ফোনটা রেখে সারাপ বলে, পাজে দুটো বোন পেয়েছি, খুব মজা করে দুজন, একদম মন ভালো করে দেয়। প্রিয়তা গিয়ে বিছানায় শুতে শুতে বলে, আমার খুব ঘুম ধরেছে। বিছানায় কাতে শুতে সারা বেশি ওর পেছনে শুয়ে ওকে জড়িয়ে ধরে। বলে, ঘুমোতে দিচ্ছে কে? আজ এ রাতে তুমি আমারই সাথে। আলো আধারে হাতে রাখো এ হাতে। হাত না অন্য কিছু। যাহ দুষ্টু। বলে প্রিয়তা বাচ্চামুখভাবে বলে, প্লিজ আমার ঘুম ধরেছে। কোনো কথা না, কাছে আসো। সারা প্রিয়তা দু হাতে হাত রেখে ওর দিকে চেয়ে ওর বক্ষ জুড়ে নিজের দুষ্টু অধরের বিচরণ চলে। প্রতিটা বাইটে কেঁপে ওঠে প্রিয়তা, জুড়িয়ে নেয় অজানা আলিঙ্গনে। সারাফের উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে প্রিয়তা। এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে সারাফ ওকে, আর এক হাত দিয়ে ফোন স্ক্রল করছে। প্রিয়তার চোখ উঁচু করে তাকায় ওর দিকে। সারাফ ফোন থেকে চোখ সরিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে ইশারায় বলে, কি দেখেন ফোনে? এই তো অফিসের ইমেল চেক করি। ও বলেই সারাফের মুখ থেকে চোখ সরিয়ে আবার ওকে ঝাপড়ে ধরে ওর বুকে শুয়ে থাকে, আর নখ দিয়ে সারাফকে লোমশ বুকে খেলা করে। সারাফ বলে ওঠে, কি হলো? আদরে ভঙ্গিতে বলে প্রিয়তা, ভালো লাগছে না? ফোন থেকে চোখ সরিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে বলে, তো কি করতে হবে আমায়? প্রিয়তা লাজুক লাজুক চাহানিতে বলে, আদর বলেই সারাফের বুকে মুখ লুকায়। সারাফ হেসে দিয়ে বলে, আমি তো এক পায়ে রাজি। সারা ফোনটা রেখে কমফোর্টটা টেনে নিয়ে প্রিয়তার কানে ফিসফিসিয়ে বলে, আগের ব্যথা নেই? প্রচুর। তাহলে এবার কিভাবে সইবে? পারবো। হেসে সারা প্রিয়তার মধ্যে ডুব দেয় আরও একবার।